আব্বার দুইটা মেয়ে ছিল, ওখান থেকে একটা মেয়ে মারা গেছে আর একটা মেয়ে বাচ্চা আছে, সেই মেয়েটা হচ্ছে আমি। বুঝতে পারছস? তুই বলতেছিস যে আমি এই বাড়ির বড় মেয়ে? এই আমি ভুলতেছি না। এই কোথায় যাইতেছেন ছোট লোক ফকিন্নির বাচ্চা? বাসা থেকে বের হন। তুই ভালোভাবে কথা বল। আমি ভালোভাবে কথা বলতেছি। আব্বা যদি তোদেরকে দেখে না, আমি তো তোদেরকে মুখে বিদায় করতেছি, তোদেরকে আব্বা জুতা পিটা করে তারপর বাসা থেকে বের ওটা করবো। দিব, সমস্যা নাই। 50 লক্ষ টাকা আমি দিতেছি, আর তার বিনিময়ে এই বাড়ি, তোমার ব্যবসা বাণিজ্য আর ব্যাংকের যত টাকা আছে সবগুলো আমাকে দিয়ে দাও, ঠিক আছে? কালকে তুমি যদি বলো রাত্রি, আমি তোমাকে টাকাটা দিয়ে দিতেছি। তার মানে আমার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি এবং আমার ব্যবসা বাণিজ্য যা কিছু আছে সব কিছু আমি তোর নামে উইল করে দেবো, তুই আমার 50 লাখ টাকা দিবি। বুঝলাম না, তোর মাথা ঠিক আছে? তুই 50 লক্ষ টাকা বিনিময়ে তুই সব সম্পত্তি তোর নামে নিবি? আব্বাই কোথায় থাকবে? আব্বা বৃদ্ধাশ্রমে থাকবে, সমস্যা কি? বৃদ্ধাশ্রম কি অভাব আছে? আসসালামু আলাইকুম আব্বা। ঠিক আছে ঠিক আছে আসসালামু আলাইকুম আব্বা। ঠিক ভালো আছে, আছেন? ভালো থাকো, বসো। উফ, কিসের জন্য আসতে বলছো আব্বু? আর বইলো না, বসো বসো বসো। তোমার জামাই কাজে এত পরিমাণ ব্যস্ত। বসো। তোমার আমি একটা কথা বলতেছি, তুমি শুনতেছো? তোমার জামাই কাজে এত পরিমাণ ব্যস্ত যে ও সময় দিতে পারে না। ওকে অনেক রিকোয়েস্ট করে তারপর আমি এখানে নিয়ে আসছি। আচ্ছা যাই হোক, আমি খুব গুরুত্বপূর্ণ কথার জন্য রাখছি। আসলে মানে বাইরের লোকদেরকে বলা তো আর সম্ভব না, তাই চিন্তা ভাবনা করলাম যে তোর ডেকে কথাটা বলি। হ্যাঁ বলো। আমি খুব বড় ধরনের একটা সমস্যায় পড়ে গেছি। কি সমস্যা আব্বা? আপনার সমস্যা মানে তো আমার সমস্যা। কি সমস্যা বলেন তো? সমস্যা অনেক বড় এবং এই সমস্যার সাথে অনেক কিছু জড়ায় আছে। আমি ব্যবসার মধ্যে খুব বড় ধরনের একটা লস খাইছি। লস খাওয়ার পরে আমার যা সম্পত্তি আছে, ব্যবসা বাণিজ্য আছে, সব কিছু আমি 50 লক্ষ টাকা বন্ধক রাখছি। কি? এখন আগামীকালকের মধ্যেই টাকা যদি আমি পরিশোধ করতে না পারি, তাহলে আমার ব্যবসা বাণিজ্য সম্পত্তি যা কিছু আছে সব কিছু চলে যাবে, আমার আর কিছুই থাকবে না। মানে আমার বলতে শুধু আমি, আমার গায়ের যে কাপড়টা পরনে আছে এটাই থাকবে, আর কোনো কিছুই থাকবে না। কি এখন বলতেছো আব্বা? এই মুহূর্তে আমার 50 লাখ টাকা লাগবে এবং এই টাকাটা তুই দিবি। আব্বা এত টেনশন করতেছেন কেন? আমি তো আছি। তুমি আসো মানে? তুমি কোথা থেকে আসো? হ্যাঁ, নিজেরটা একবার ভাবছো? গেছে মাসে যে 1 কোটি টাকা লস খাইছো, এই 1 কোটি টাকা দিতেই তো তুমি এখন পারতেছো না। তুমি এখন আবার বলতেছো যে আব্বাকে 50 লাখ টাকা দিবা। কোথা থেকে দিবা? আমি দেখতেছি ব্যাপারটা, তুমি এত টেনশন করো না। টেনশন আমি করবো না তো কে করবে? হ্যাঁ, এই যে এতগুলা টেনশন যে এমনিতেই তুমি আমার মাথায় দিয়ে রাখছো, এর মধ্যে আব্বা আরেক টেনশন দিছে, আবার তুমি ফিরে আরেকটা টেনশন আমার মাথায় দিলা। সব টেনশন তো আমারই করা লাগে, আমি করবো না মানে? আব্বা আপনি কোনো টেনশন করেন না, আমি কালকে সকালের মধ্যে টাকা ব্যবস্থা করতেছি। কোথা থেকে টাকা বাবা? এত যে বড় মুখ করে বলতেছো আব্বা, আপনি কোনো টেনশন করেন না, টাকার ব্যবস্থা কালকের মধ্যেই করে দিমু। এই শোনো, এই জায়গা সম্পত্তি যা আছে সব তো এমনিতেই আমার, আবার 50 লাখ টাকা দিব কিসের জন্য? হ্যাঁ, এত কথা বলো কেন? আর যেহেতু 50 লাখ টাকা দিতেই হবে এই জায়গা সম্পত্তি আব্বুর বিজনেসের জন্য, এখানে তুমি একটা কথা বলবা না, সব কিছু আমি করতেছি, বুঝতে পারছো? আমার উপরে দিয়ে যদি কথা কও না, বাসায় নিয়ে যায় একবারে। আরে তুমি কি বলতেছো? আব্বা বিপদে পড়ছে, আমি তার জামাই হয়ে 50 লাখ টাকা ব্যবস্থা করে দিতে পারবো না, এটা তুমি কি বলতেছো? এই তুমি না এখানে থাকলে একটা না একটা গোলমাল করবা, এটা আমি ভালো করেই জানি। আর তুমি আব্বুকে 50 লাখ টাকা দিয়েই ছাড়বা, বেশি বাড়াবাড়ি করবা না কিন্তু, বলে দিলাম। আর আমার যা মনে হইতেছে তোমাকে এখানে রাখার থেকে বাসায় পাঠা দেই ভালো হইব। এই যাও, তুমি বাসায় যাও, কি করতে হইব না করতে হইব আমারটা আমি বুঝবো। আমার উপরে দিয়ে একটা কথা বলবো না, যাও বাসায় যাও, যাও। আমি যাইতে বলছি, কথা বললে কথা শোনো না কেন? হ্যাঁ, যাও। আচ্ছা ঠিক আছে, তোমার যেটা ভালো মনে হয় সেটা করো। আসছে আমার আব্বু, আমার কোনো দরদ নেই, আসছে উনি একবার দরদ উতলায় পড়ার জন্য। আব্বা, আব্বা, ওই যে তোমার জামাইয়ের একটা জরুরি কল আসছে, ওখানে ইমার্জেন্সি যাইতে হবে। বললাম না ও কাজে অনেক ব্যস্ত, ওরা আমি জোর করে নিয়ে আসছি, এর জন্য ওই কাজে চলে গেছে, বুঝতে পারছো? আর তুমি এখন আবার কে আসছে? দেখ, আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি, তুমি বসো।
আরে বাবা আসতেছি, একবার পাগল হয়ে যায়। এই তুই এখানে কেন? ভিতরে আসতেছিস কেন? তুই কই যাবি? তুই এরকম করতেছিস কেন? আমি এরকম করতেছি কেন মানে? তুই তোর ফকিনি জামাই নিয়ে আব্বার বাসায় কেন কি লেগাইছিস? শালি ভালো আছো? এই আপনার ওই ছোট লোক ফকিনি মুখে আমাকে শালি বলবেন না, বুঝতে পারছেন? হ্যাঁ, কথা ভালোভাবে বল। আমি কথা ভালোভাবেই বলতেছি। তোকে না আব্বাই তেজ্য করে দিছে? হ্যাঁ, তেজ্য করে দেওয়ার পরও কেন এই বেহের মতো এই যে এই বাসায় আসছস? আমি শুনলাম নাকি আব্বু বিপদে আছে। ও মা, আমি শুনলাম আব্বু নাকি বিপদে আছে। কেন তোর এই ছোট লোক ফকিনি জামাই কি আব্বাকে ওই বিপদ থেকে উদ্ধার করে দিতে পারবে? এরকম ব্যবহার করিস না আমার জামাইয়ের সাথে। কিরকম ব্যবহার করবো তোর সাথে? হ্যাঁ, আব্বা কই? যখন আব্বা কই না কই সেটা তোর জানার বিষয় না। যখন আব্বার মুখে আমাদের মুখে চুনকালি মাখাইয়ায় যে এই ছোট লোক ফকিনের হাত ধরে যে বের হয়ে গেছিলি, তখন মনে ছিল না? ওটা আব্বার সাথে বুঝবো আমি। ওইটা আব্বার সাথে না, আমার সাথে বুঝবি। আমার আব্বার একটাই মেয়ে, সেটা হচ্ছে আমি। আব্বার দুইটা মেয়ে ছিল, ওখান থেকে একটা মেয়ে মারা গেছে আর একটা মেয়ে বাচ্চা আছে, সেই মেয়েটা হচ্ছে আমি, বুঝতে পারছস? তুই ভুলতেছিস যে আমি এই বাড়ির বড় মেয়ে। এই আমি ভুলতেছি না। এই কোথায় যাইতেছেন ছোট লোক ফকিন্নির বাচ্চা? বাস থেকে বের হন। তুই ভালোভাবে কথা বল। আমি ভালোভাবে কথা বলতেছি। আব্বা যদি তোদেরকে দেখে না, আমি তো তোদেরকে মুখে বিদায় করতেছি। তোদেরকে আব্বা জুতা পিটা করে তারপর বাস থেকে বের ওটা করবো। দিব, সমস্যা নাই। অবরো দাঁড়াইস। আসসালামু আলাইকুম। আব্বা ঠিক আছে, আসসালামু ঠিক আছে। আলাইকুম। দূরে দাঁড়াও। আব্বা, আমি একটা জিনিস বুঝলাম না, এই ছোট লোক ফকিনীদেরকে এই বাসায় কেন আসতে বলছো তুমি? হ্যাঁ, ওদেরকে যেহেতু আসতেই বলছো, আমাকে এই বাসায় আর আনায়া অপমান করার দরকার ছিল কি? আমাকে বলতা, আমি এই বাসা থেকে চলে যেতাম। ভাগ্যিস ভালো আমার জামাই চলে গেছে। যদি আমার জামাই থাকতো, ওরা আসতো না, তাহলে ওর থেকে আমি অপমান হইতাম। হুট করে এসে যে পায়ে হাত দিলা, আমি বলছি তোমার যে আমার পা ধরে সালাম করো। না আব্বা, আপনি তো আমার শ্বশুর। তাতে কি হইছে? শ্বশুর তো বাবার মতো, হ্যাঁ। মুরব্বী, তাদেরকে তো সবসময় সম্মান করতে দূর হয়। থেকে দাঁড়ায় সালাম দিবা, কাছে আসলা কেন? না, মুরব্বীদেরকে কেউ ওই দূর থেকে সালাম আরে দেয়। যে শ্বশুর বলে যে পরিচয় দাও, জামাই হওয়ার কোনো রকম কোনো যোগ্যতা তোমার ভিতরে আছে এ বাড়ির? না, ঠিক আছে আব্বা, আপনার রাগটা মানায়। হুম। ওই আপনার মেয়ে আমার হাত ধরে চলে গেছে, এই রাগটা আপনি করতেই পারেন। হুম। তার জন্য আব্বা, আপনি আমার 10 কথা বললেও না আমি রাগ করবো না আব্বা। কেন আসছো? আব্বু তুমি নাকি বিপদে পড়ছো, এর জন্য আসলে। কিসে? তুমি নাকি বিপদে পড়ছো? হ্যাঁ আব্বা, তুমি বিপদে পড়ছো, তাদেরকে বলো যে হ্যাঁ আমি বিপদে পড়ছি, এখন আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো। ওই যে তোমার ছোট লোক ফকিন্নি জামাই আছে না, তুই এরকম ব্যবহার করতেছিস কেন? আমি বাবার সাথে কথা বলতেছি না। এই শোন, বাবা তোর না, বাবা হচ্ছে আমার। বাবা তোকে তেজ্য করে দিছে, বুঝতে পারছস? কেন, বাবা কি তুই শুধু তোমাকে জন্ম দিছে, ওকে জন্ম দেয় নাই? না, ওকে জন্ম দিছিল যখন আপনার হাত ধরে বাস থেকে বের হয়ে গেছে, তখন আব্বা ওকে তেজ্য করে তুই কিন্তু চুপ থাক, আমি বাবার সাথে কথা বলতেছি। কেন? হাতটা ধইরা বাস থেকে বের করে দিব। এই যে শালিকা, কেন? আমি কি মানুষ না? মানুষের হাত ধরে তো গেছে, গরু ছাগলের তো আর হাত ধরে যায়নি। না, ও যদি হচ্ছে আপনার থেকে একটা ভালো বড় লোক শিল্পপতি, যেমন আমাদের লেভেল আছে একটা, আমাদের যেমন একটা লেভেল আছে, আপনার সাথে তো আমাদের লেভেলটা যায় না। ওই আমাদের লেভেলের একজনকে ধরে হাত ধরে যদি বাস থেকে বের হয়ে যেত, তাহলে আমরা অনেক খুশি হইতাম। আপনি তো দেশের কামলা, বুঝছেন না? দেশ গ্রামে কামলাগিরি দেন, ওই একদিন কামলাগিরি না দিলে পরের দিন আর পেটে ভাত জমে জুটে না। আসলে হয়েছে কি, এই আমাদের মতো কামলারা যদি এই দেশে না থাকতো, ওই তোমাদের মতো মানুষরা আসলে এই যে এখানে বসে বড় বড় কথা বলতে পারতো না, তারপরে ভাত খাইতে পারতো না, তারপরে এই কোনো যে শাকসবজি খাইতে পারতো না। আমাদের মতো কামলারা আছে দেখে তোমরা বাইচা রয়েছো। এই যে মিস্টার শরাফতুল্লাহ, জি আব্বাজান বলেন। এই জারি গান গাইলে বিচ্ছেদ একজনে কইবেন, একজন বাবার একজনে কইবা, আরেকজন রাত পার হয়ে যাবো গা। আমি কেল্লে গাইছেন এখানে এটা বলেন। আব্বা, আমি শুনছি আপনি নাকি খুব বিপদে আছেন, এই জন্য আমি আপনার পাশে দাঁড়াইতে আসছি আব্বা। একটা কথা আছে না, হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। আমি ওই 100 টাকা, 200 টাকা, 50 টাকা, 30 টাকা, 20 টাকার বিপদে পড়ি নাই, বা 20,000, 10,000, 50,000 ওই রকম বিপদে পড়ি নাই। আমি যে বিপদে পড়ছি, কেমন বিপদ আব্বা? এই এই 2-3 লাখ টাকার বিপদ? আব্বা আমার আছে না, মানে মুখে তাইব দূরের কথা, গলায় আইতেছে না। কারণ আপনি আপনার স্ত্রীকে, আমার মেয়ে বলতে লজ্জা লাগে, ঘৃণা লাগতেছে, আপনি আপনার স্ত্রীকে যে 150 টাকা দামের কাপড় পরায় রাখছেন, 30 টাকা দামের একটা চেন হাত খালি, কান খালি,
এই গলার মধ্যে ওই যে হাইটা হাইটা বেটারা চুল কিনে না, চুলের বিনিময়ে ওই যে বিভিন্ন জিনিস দেয়, ওই রকম একটা লকেট ঝুলে রাখছে গলায়, পায়েও কিছু নাই, খালি। আচ্ছা আব্বা, ওই দামি পোশাক পরলে, গলায় চেন পরলে, হাতে রুলি পরলে আর ভারী ভারী গহনা পরলে কি শিল্পপতি বলে, বড়লোক বলে? অফকোর্স, হয় নট? তারাই তো বড়, যাদের অ্যাবিলিটি আছে, সামর্থ্য আছে। আব্বা আমি মনে করি কি আব্বা, যাদের মন বড় তারা আসলে বড় লোক আব্বা, আর যাদের টাকা পয়সা আছে অনেক, মন ছোট, তারা আসলে আব্বা অনেক ছোট লোক, অনেক গরিব, অনেক ফকিন্নি আব্বা, তাই না? টাকা পয়সা থাকলে দামি জিনিস পড়তা, দামি জিনিস শুরুর থেকে যাদের পয়রা অভ্যাস না, টাকা পয়সা থাকলেও পরে, না থাকলেও পরে। আব্বা এই যে একটা আপনার রুচির মেয়ে আছে না, ব্যাপার আছে। আপনার মেয়ে এই 150 টাকা দামের মোটা কাপড়টা পরে না অনেক শান্তিতে আছে আব্বা। হ্যাঁ, ওরে যদি আব্বা আপনি কোটি টাকার জামা বানাই দিতেন, তাও আব্বা আমার কাছে যা যে শান্তিতে আছে, আপনার কাছে ওই শান্তিতে থাকতো না আব্বা। না, আপনি তো নিয়া কবির ভাষায় মানে সুন্দর সুন্দর কবিতা আবৃত্তি করতে করতে আরও কবি বানায় ফেলছেন। তো যাই হোক, মূল কথায় আসি। আমার যে সমস্যা, এটা বিশাল সমস্যা। কত 2-3 লাখ টাকা আব্বা? জায়গা বিক্রি করবো আমার? মানে এমনভাবে কইতেছো তুমি, 2-3 লাখ টাকা তোমার কাছে মনে হইতেছে 2-3 টাকা, এরকম মনে হইতেছে। আমার সমস্যা অনেক বড় সমস্যা, বিশাল বড় সমস্যা, যেটা তোমার মতো ফকিন্নি, ছোট লোক, গরিব, টাঙ্গালি, অসহায়, দুস্থ, এই সমস্ত মানুষরা আমার এই সমস্যার সমাধান করার মতো কোনো ক্ষমতা রাখে না। আমার যে প্রবলেম, এই প্রবলেম সলভ করার মতো কোনো ওয়ে বা কোনো সিস্টেম, কোনো কিছুই তোমার কাছে নাই। তুমি বলো, So, আমি শুনি। তুমি কি শুনবি? কি বিপদে আছো শুনি আমি? আমি কিন্তু আসতে চাই নাই, ওই আপনার মেয়ে আমাকে জোর করে নিয়ে আসছে। যখন আমি শুনছি আপনি বিপদে আছেন আব্বা, আমি সব কিছু চাই না, আমি চলে আসছি আব্বা, আপনার পাশে দাঁড়াবো আব্বা। আপনার পাশে যদি আমি একটু দাঁড়াইতে পারি আব্বা, আমার নিজের কাছে অনেক ভালো লাগবে আব্বা। এই দেখছে, এই যে পাশে দাঁড়াইছে, হয়েছে? বাস জ্বালা। এরকম করতেছো কেন বাবা? পাশে দাঁড়াইতে বলে ওর জীবন ধন্য হয়ে যাবো। এরকম করতেছেন কেন আব্বা? বলেন সমস্যাটা। সমস্যাটা বললাম, হ্যাঁ। হ্যাঁ বলো আব্বা, বলে দাও তোমার মেয়ের আর সিনা আবার মাথা ঘুরায় পড়ে যাবি না তো? না পড়বো না, বলো। হ্যাঁ? না। আসলে কি, কথা তার ধামাচাপা থাকে না, দুদিন আগে আর পরে লিক আউট হয়। সেটাই। যাক, বলেই ফেলি। আমি কিছুদিন আগে ব্যবসার প্রয়োজনে 50 লক্ষ টাকা লোন নিয়েছিলাম, এবং তার বিনিময়ে আমি আমার ব্যবসার সমস্ত কাগজপত্র এবং আমার সম্পত্তির সমস্ত দলিলপত্র তাদের কাছে বন্ধক রাখছিলাম। এখন আগামীকালকে লাস্ট ডেট, কালকের মধ্যে যদি আমি 50 লক্ষ টাকা পরিশোধ করতে না পারি, আমার যত ব্যবসা বাণিজ্য আছে এবং আমার স্থাবর যত সম্পত্তি আছে, আমার ব্যাংক অ্যাকাউন্টে যা টাকা পয়সা আছে, সব কিছুর মালিক তারা হয়ে যাবে। আমি নিঃস্ব হয়ে যাব, খালি হাতে, এই পরার কাপড়টা ছাড়া আর কোনো কিছু আমি এখান থেকে নিতেও পারবো না, স্পর্শ করতে পারবো না, কারণ আমার ব্যবহারের আসবাবপত্র যা কিছু আছে সব কিছু এর মধ্যে লিখিত। বুঝলাম না আব্বা, 50 লাখ টাকা আব্বা? হ্যাঁ, 50 লাখ টাকা। হ্যাঁ আব্বা, এখন শুনে তো অবাক হবেই, কারণ সে তো মনে করছে 50-60 হাজার টাকা, এখন অবাক হয়েছেন না? 50 লক্ষ টাকা। এত টাকা আব্বা? এত টাকা? এখন শুনছেন না? আপনি আর আপনার বউ এখন দয়া করে এই বাসা থেকে বের হন, কারণ আমি আর আমার বাবা মিলে এখানে কথা বলবো, বুঝতে পারছেন? এই বিষয়টা কিভাবে সমাধান করা যায়, ওকে? হয়েছে, শুনছ? এবার আল্লাহর হস্তে যেই গেট দিয়ে আসছো সেই গেট দিয়ে বের হয়ে যাও। আর শোনো, যাওয়ার সময়, সিঁড়ি দিয়ে নামার সময় এবং এলাকাটা বের হওয়ার সময় ভুলেও যেন কেউ না দেখে যে তুমি এখানে আসছিলা। আব্বা শোনো, এই ছোট লোক ফকিনীদের সাথে না কথা বলে সময় নষ্ট করার কোনো ওই প্রয়োজন নাই। আর শোনো, এতক্ষণ বলবো বলবো করে আর বলতে পারি না, যেহেতু ওরা আসছে ওদের সামনে এই কথাটা বলি। ছোট লোক ফকিনীরা শুই না যাক, আমার আব্বা না কখনোই বিপদে পড়ে থাকবে না, যেহেতু ওনার একটা মেয়ে আছে, সেই মেয়েটা হচ্ছে আমি। আব্বা শোনো, 50 লক্ষ টাকা আমি দিতেছি, আর তার বিনিময়ে এই বাড়ি, তোমার ব্যবসা বাণিজ্য আর ব্যাংকের যত টাকা আছে সবগুলো আমাকে দিয়ে দাও, ঠিক আছে? কালকে তুমি যদি বলো রাত্রি, আমি তোমাকে টাকাটা দিয়ে দিতেছি। তার মানে আমার স্থাবর সমস্ত সম্পত্তি এবং আমার ব্যবসা বাণিজ্য যা কিছু আছে সব কিছু আমি তোর নামে উইল করে দেবো, তুই আমার 50 লাখ টাকা দিবি, হ্যাঁ আব্বা। আমি ঋণ মুক্ত হবো। হ্যাঁ আব্বা, তুমি 50 লক্ষ টাকা কেন, তুমি যদি বলো যে 1 কোটি টাকা দিতে, আমি সেটাও পারবো, সমস্যা নাই। আর যেহেতু তুমি আমার বাবা, তোমাকে তো আর আমি বিপদে ফেলায় রাখতে পারি না, তাই না? আর এই সরকারি সম্পত্তি, তোমার ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা যা কিছু আছে সব তো এমনিতেই আমাকে দিবা, কারণ তোমার একটাই মেয়ে, আরেকটা মেয়ে তোমার কাছে মারা গেছে।
আর তোমার মন মতোই, তোমার পছন্দ মতোই আমি বিয়ে করছি। আমি তো আর তোমার মুখে চুনকালি মাখাই একটা ছোট লোক ফকিন্নির হাত ধরে তো এই এলাকা দিয়া বের হয়ে যায়নি, তাই না আব্বা? তোমার মান ইজ্জত তো আমি রাখছি, তুমি আমাকে যখন যেটা বলছো আমি সেটাই করছি। আর 50 লক্ষ টাকা কেন, আমি তোমাকে 1 কোটি টাকা দিব। আর টাকার বিনিময়ে তো আমি এগুলো চাইতেছি, এমনি তো আর চাইতেছি না, তাই না? বুঝলাম না, তোর মাথা ঠিক আছে? তুই 50 লক্ষ টাকা বিনিময়ে তুই সব সম্পত্তি তোর নামে নিবি, আব্বাই কোথায় থাকবে? আব্বা বৃদ্ধাশ্রমে থাকবে, সমস্যা কি? বৃদ্ধাশ্রম কি অভাব আছে? আর বৃদ্ধাশ্রমে না আব্বার মতো অনেক লোকজন থাকে। ওকে, তুমি কি বলো এগুলা? তোমার আব্বার ব্যাংক ব্যালেন্স, জায়গা সম্পত্তি, এই বাড়ি তুমি 50 লক্ষ টাকার বিনিময়ে নিয়ে যাবা, ভালো কথা। কিন্তু তোমার আব্বার কথা চিন্তা করবে না? তোমার আব্বা বয়স্ক মানুষ, তোমার তো একবার চিন্তা করা উচিত। উনি একা থাকে এই বাড়িতে, তোমাদের মা নাই, উনি কষ্ট করবে না? এই কষ্টটা কি তোমরা সহ্য করতে পারবা? শুনেন, আব্বার কষ্টটা আছে না, আমি সহ্য করতে পারবো না দেখাই আব্বাকে এই বাসে একা না রাখা বলছি যে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবো। কারণ আব্বার মতো অনেক লোক আছে না সেইখানে থাকে। আর আপনার বউকে না এখানে কেউ নাক গলাইতে বলে নাই। এত মায়া দেখাতে আসছেন কিসের জন্য? আমার আব্বা, আমি কথা বলতেছি, এত কথা বলেন কেন? যান এই বাস থেকে। আর আব্বাই বলছেন আপনাদেরকে এই বাস থেকে বের হয়ে যেতে। আমার আব্বা কোথায় থাকবে কি কোথায় থাকবে না সেটা একান্ত আমার ব্যক্তিগত বিষয়, যান বেরোন। এই 50 লক্ষ টাকার জন্য আমার বাবা রাস্তায় ঘুমাইবো? ওরে বাবারে, তোর যেহেতু আব্বার জন্য এতই মায়া, তাহলে তুই একটা কাজ কর না, তুই 50 লক্ষ টাকা আইন না আব্বাকে দে। আর 50 লক্ষ টাকা তুই দিবি কোথা থেকে? তোর শ্বশুর বাড়ি আছে না, 14 গোষ্ঠীকেও যদি তুই বিক্রি করস না, 50,000 টাকা হবে না, যেখানে তুই 50 লাখ টাকা দেওয়ার কথা বলতেছিস। ছোট লোক ফকিন্নির বাচ্চা, যাবে থেকে বেরা। আব্বা, এই তাহলে 50 লক্ষ টাকা দিলে আপনার মেয়েকে সব কিছু লেখা দিবেন। এই আপনি তাহলে এক কাজ করতে পারেন আব্বা, ওই আমার সাথে আমার বাসায় থাকতে পারেন। এই আমি ডাল ভাত খেলে আপনি ডাল ভাত খেতে পারবেন। আমার বাসায় আপনার কোনো কষ্ট হইব না, অযত্ন হইব না আব্বা। হয়তো আমরা একটু গরিব আব্বা। শোনো, একটা কথা বলি, হাতে মূল্য লাখ টাকা, বাঁচলো লাখ টাকা, ঠিক আছে? হয়তো আমার এই সম্পত্তি থাকবে না, কোনো কিছু থাকবে না, যে আমার মেয়ে বলছে বৃদ্ধাশ্রমে থাকবো, আমি মনে করবো আমার ভাগ্যে আছে এটা। না আব্বা, তুমি এই বাসায় থাকবা, এই ফ্ল্যাটেই থাকবা। এই বাসায় এই ফ্ল্যাটেই থাকবো অবশ্যই। মানে কিছু লোক আছে না, কিছু তোমার হারায় নাই, বুঝতে কিছু পারছো? আমি বলি শোনো, কিছু লোক আছে ঘুমন্ত অবস্থায় স্বপ্ন দেখে, আবার কিছু লোক আছে জেগে জেগে স্বপ্ন দেখে। তা আমার ওই জায়গায় স্বপ্ন দেখার অভ্যাস নাই। তুমি ওইটাই স্বপ্ন দেখতেছো, তোমার এখনো চোখে পট্টি আছে। এই শোন, টাকার কথা আছে না, মুখে চামড়া চামড়া মুখ দিয়ে বললে না সবকিছু সমাধান হয় না। তুই কোনো কথাই বলিস না। এই তুই কোনো কথা বলিস না। এখানে মনে কর 5-6 হাজার টাকার বিষয় না, বা 50-60 হাজার টাকার বিষয় না, 50 লক্ষ টাকার বিষয়। যেটা তোদের বললাম না, তোর শ্বশুর বাড়ির 14 গোষ্ঠীকে বিক্রি করলেও হবে না। যা, তুই এত কথা না বলে না বাস থেকে বের হ, যা। তুই আমাকে ধরবি না, বলে দিলাম। তুই আমাকে ধরবি না, আমি তোকে ঘাট ধাক্কা দিয়ে বাস থেকে বের করে দেব। আচ্ছা শোনো, সময় অপচয় করে লাভ নাই। এই এক কাজ করো, তুমি চলে যাও, আমার ভাগ্যে যা আছে সেটাই হবে। আচ্ছা আব্বা, ওই চলে যাওয়ার আগে ওই দেশের থেকে কিছু পিঠা আটা বানায় আনছিলাম। এই ফকিন্নি ছোট লোকের, ওমা এটা তো ভার কেন? এই তুই ধরবি না। একটু পিঠা আটা বানায় আনছি আব্বার জন্য। আব্বা না এইসব পিঠাটা ওই আপনাদের এই নোংরা হাতের পিঠা বানানো খাবে না। ওকে সরেন। ওটা আমার আব্বা। আচ্ছা আমি একটা কথা বলি এখানে আসো আব্বা, তুমি এখানে দাঁড়াও। আব্বা, আমি লাস্ট একটা কথা বলি, আমি চলে যেতেছি আব্বা, আপনার মেয়েকে নিয়ে চলে যেতেছি, কোনোদিনও আসবো না আব্বা। এই শুধু এই ব্যাগটা দিয়ে গেলাম, আমরা যাওয়ার পরে খুলবেন, আপনার যে পিঠাটা ভালো লাগে সেই পিঠাটা খাবেন, আর কোনোদিনও আসবো না আব্বা। এই লাস্ট, এই শেষ। ঠিক আছে বাবা, তোমার কথা আমি রাখবো। তুমি আল্লাহর রাস্তা এখন এখান থেকে যাও, আমি এমনিতে খুব ফ্লাস্ট্রেশনের মধ্যে আছি। আচ্ছা আব্বা, আরেকটু কথা, ওই আপনার মেয়ে না মা হতে চলছে, ওই আপনার মেয়েকে একটু দোয়া করে দিবেন। দোয়া আমার বাবা সেদিনই করছিল, যেদিন আপনার হাত ধরে বাস থেকে বের হয়ে গেছে বলছি না, আমার বাবা ওকে তেজ্য করে দিছে। দোয়া করলে আমার বাবা শুধু একমাত্র আমার জন্য করবে, কারণ তার একটা মাত্র মেয়ে, ওইটা হচ্ছে ওনার মেয়ে না। এই জানতে আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওই মুরব্বী হিসেবে একটু পায়ে ধরে সালাম করে যাই, কোনোদিনও তো আসবো না, একটু সালাম করে একটু দোয়া নিয়ে যাই। আসো। আল্লাহর রাস্তা আমার মুক্তি দে। উফ, কাজের সময় আসে ছোট লোক ফকিন্নির বাচ্চারা ডিস্টার্ব করে। যান, কই থেকে যা আসে এরা কাজের সময়? কি পিঠা নিয়ে আসছে, একবার স্বর্ণ দিয়ে তৈরি করে পিঠা নিয়ে আসছে, আমার আব্বারে পিঠা খাওয়াইবো। এগুলো দেখা না আব্বা, তারপর একবার ডাস্টবিনের মধ্যে ফেলা দিব এসব পিঠা। ওমা আব্বা, তো ভার কে পিঠা এত ভার হয়? উফ, কি আর হইব,
দেখ কিটা ভালো ঘুরে লইছে মনে হয়। আমারও সেটা মনে হইতাছে আব্বা। এসব উঠবো ঝামেলা আড্ডা ধরিস না, মাটির ঢেলে দে। হ্যাঁ দিতেছি, কইতে যে উঠবো ঝামেলা টামেলা মা। আব্বা এত টাকা ওরা কোথা থেকে পাইলো? ব্যাংক ডাকাতি করে কি ওরা ডাইরেক্ট আমাদের বাসায় আসছে নাকি? বুঝলাম না কিছু, টাকার উপর ধরাও ঠিক। এত টাকা ওরা কোথা থেকে পাইবো আব্বা? আমার কাছে তো অবাক লাগতেছে, এখানে কম করে হইলো 50 থেকে 60 লক্ষ টাকা আছে। 60 লক্ষ টাকা তো হইবই, এখানে 1 লাখ করে আছে। ব্যাপারটা কেমন যেন লাগতেছে আমার কাছে। এই টাকাগুলো ব্যাগে ভইরা সাইড করে রাইখা দি আব্বা। তুমি এই টাকা পয়সা ধরো না, আমি তোমাকে একটু কথাই বইলা দিলাম। কারণ দেখো গা কোথা থেকে চুরি মুড়ি করে নিয়ে আসছে, ব্যাংক ডাকাতি করে নিয়ে আসছে, আল্লাহই জানে। পুলিশ আবার ধরিস আমাদের না, বাসায় আসছে। টাকা হাত দিস না, হাতের ছাপ লাগবো, রাখ। আব্বা শুনেন, এটা চুরির টাকা না, আমার পরিশ্রমের টাকা আব্বা। তুমি এত টাকা কোথায় পাইলা পরিশ্রম করে? কি পরিশ্রম করা যায়? আব্বা আমাদের গ্রামের বাইরে তো কখনো যান নাই। না, আল্লাহ আমাদেরকে অনেক সম্পদ দিছে আব্বা। ওই তুমি তো অশিক্ষিত ছিলেন আব্বা। আমার বাবা আমার বিদেশে রেখে পড়াশোনা করেছে। হ্যাঁ আমি সব সময় চিন্তা করছি কি জানেন আব্বা, যে আমি দেশে যাই এরকম একটা কিছু করব, এরকম কাজ করব। আমি তো অনেক শিক্ষিত ছেলে, আমাদের গ্রামে যত জায়গা আছে এই জায়গাগুলো আমি ডেভেলপ করব। আমি এই জায়গার ভিতরে আব্বা ধান লাগাই, ধানের পাশাপাশি শাকসবজি, পুকুর কাটছি আব্বা, পুকুরে মাছের চাষ করি আব্বা। বড় একটা খামার করছি। কিসের আব্বা জানেন? কুমিরের খামার করছি। হ্যাঁ কুমির লালন পালন করি। এই কুমিরের খামারটা করার পরে আব্বা মানে এক একটা চালান যখন আমি বিক্রি করি না আব্বা, এই 2-4-5 কোটি টাকা আব্বা এমনিতেই আসে আমার। আর এই 50 লাখ টাকা তো আব্বা আমার রেগুলার, আমার ওই মাছ, আমার কুমির, আমার ওই ধান ক্ষেত, এই হাবি জাবিতে রেগুলার চলে যায়, এদের পিছনে খরচ আমার আব্বা। আর ব্যাংক ডাকাতির কথা বললেন না আব্বা, এই মনে করছেন ব্যাংক ডাকাতি করছি। আমি এই জন্যই আসলাম যে এতগুলা টাকা দেখলে আপনি ঘাবড়ায় যাবেন, ও হয়তো আপনাকে ভুল বুঝাবে, এই জন্য আসলাম আব্বা। ঠিক আছে, ভালো থাকেন আব্বা। এই টাকা দিয়ে আপনার বিপদ উদ্ধার করেন। যদি আরো লাগে আব্বা, লজ্জা শরমের কিছু নেই, আমাকে না বলতে পারেন, আপনার মেয়েকে একটা ফোন দিয়েন, তাহলে আমি আরো টাকা দিয়ে দেবো। বা আমিও আসবো না, আপনার মেয়েও আসবো না, আমি লোক পাঠাই দেবো, লোক এসে আপনারা টাকা দিয়ে যাবে। আর যদি সেটাও না হয়, ওই টাকা আনতে সমস্যা হয়, আমি চেক পাঠাই দিব, ওই আপনি এই চেক দিয়ে ব্যাংকে যাবেন, আমি ফোন করে দিব, আপনি টাকা দিয়ে দিবে আব্বা। ও আব্বা, যাওয়ার আগে আরেকটা কথা বলি। বলো। আপনার তো বয়স হয়েছে আব্বা, আপনি হয়তো আমার বাবা না, আমাকে জন্ম দেন নাই, তারপরেও আমার স্ত্রীর বাপ মানে আমার বাপ। আপনার মেয়ে যাকে জন্ম দিয়েছেন, আপনার ছোট মেয়ে, আপনাকে 50 লক্ষ টাকার বিনিময়ে আপনাকে বিপদ থেকে উদ্ধার করবে, অথচ আপনার মেয়ে আপনার জায়গা সম্পত্তি ব্যাংক ব্যালেন্স যা আছে সব কিছু তার নামে করতে চায়। আমি কিন্তু সেটা চাই নাই আব্বা। আমি নিঃস্বার্থভাবে কাজ করছি। কি জন্য জানেন? আপনার মেয়ে আপনার জন্য প্রত্যেক দিন কান্না করে, প্রত্যেক দিন নামাজের বিছনায় বসে কান্না করে, আল্লাহ আমার হায়াতটুকু আমার বাবাকে দিয়ে। এই পৃথিবীতে আমার বাবা তো আছে। আমার মা যখন মারা গেছে, আমার বাবা আমাকে মায়ের আদর দিচ্ছে, বাবার আদর দিয়ে আমাকে বড় করছে। আপনার একটা আদর পাওয়ার জন্য আল্লাহ কাছে প্রত্যেকদিন কান্নাকাটি করে, যে আল্লাহ আমার বাবার মনের ভিতরে আমার ঢুকায় দাও, আমার বাবা যেন আমাকে একটা ফোন দেয়, আমাকে দেখতে আসে। প্রত্যেক দিন কাজ শেষ করে রাস্তার দিকে তাকাই থাকে যে আমার আব্বা এইবার রাস্তা দিয়ে আসবে, আমি আমার আব্বাকে নিজের হাতে খাওয়াবো। আপনার মেয়ে আপনার বিপদের কথা শুই না সুইটা চলে আসছে। আপনার মেয়েকে আমি অনেক আটকানোর চেষ্টা করছি। আমি বলছি আমি দূর থেকে তোমার আব্বাকে আমি টাকা দেবো, অন্য কারো হাত দিয়া। বলছেন না, আমার আব্বা বিপদে পড়ছে, আমার আব্বা
অন্য কেউ বলে একটা কথা, যে এই বাবা নিজে না খায় আমারও তুলে দিছে খাবার, যে এই বাবা জ্বর হইলে আমার মাথার পাশে সারা রাত বৈশা রয়েছে, সেই বাবার বিপদে কি আমি সামনে যাব না? বাবা যদি আমাকে নাও দেখতে পারে, বাবা যদি আমাকে মারে কাটে যা খুশি তা করুক, তারপরেও আমি আমার বাবার কাছে যাব। শুধু আপনার কথা শুনে আপনার মেয়ে ছুটে আসছে, সেই সাথে আমিও আসছি। যদি আব্বা এই টাকার কথা বাদ দেন, যদি ভবিষ্যতে এর চাইতে যদি বেশি টাকার প্রয়োজন হয়, আপনার এই ছেলে আপনার পাশে আসে, আপনার পাশে দাঁড়াবে। আপনার যত বিপদ আপদ আছে আব্বা, আমি আপনার পাশে আছি। শুধু একবার একটু নক করেন আব্বা, আমি খুব খুশি হব, আনন্দিত হব। আর যে তোমাকে বলি, বাবা কি জানো? হ্যাঁ, বাবা তোমাকে এই পৃথিবীর আলো দেখাইছে, আর এই পৃথিবীতে থাইকাই তুমি তোমার বাবাকে অন্ধকারে ঠেলা দিতেছো সামান্য একটু সম্পত্তির জন্য, টাকার জন্য। তুমিও একদিন কিন্তু মা হবা। তোমার সন্তান যদি তোমার সাথে সেম কাজটা করে, তখন তোমার কাছে কিরকম লাগবে, সেই দিন তুমি এই প্রশ্নের উত্তর পাবা। আজকে পাবা না। আজকে তোমাকে আমি হাজার বুঝালেও তুমি বুঝবা না, কোনো কথা বলবা না। একটা কথা আমি তোমার মুখ থেকে শুনতে চাই না। আমি স্বার্থপর, বেঈমান এরকম কোনো মানুষের সাথে সম্পর্ক রাখি না। তুমি আমার পরিচয় জানো না বিদায় তুমি অনেকগুলা কথা বলছো, আমি তোমাকে কিচ্ছু বলি নাই। তোমার মতো মেয়ে কেন, তোমার চাইতো বড় বড় লোক যদি আমার পাশে দাঁড়ায়, আমার ছায়ার উপরে, আমার ছায়ার পাশে দাঁড়ায় তো ভয় পায়, আমার সামনে দাঁড়ায় কথা বলতে ভয় পায়। আব্বা এখানে যদি আমার ডাইকাই না অপমানই করবা, তাহলে আমার দরকার ছিল কি? হ্যাঁ, তোমার এই ছোট ফকিনি মেয়ে জামা কি আনতা? তোমাদের সাথে না আমি আর কোনো কথা বলতে চাই না। এই আমি জানি আসল কথা কি, তুমি তারপরে যাও। আমরা সম্মানিত লোকেরা সম্মান দিতে জানি না, যোগ্য লোকের চেয়ারে যোগ্য লোককে বসাইতে পারি না, অযোগ্য লোককে বসাই এবং অসম্মানী লোককে সম্মান করি। এটাই আমাদের কালচার হয়ে গেছে এখন। মানে সত্যকে ধামাচাপা দিয়ে রাখি, মিথ্যার জয় করে দিই, এটাই সত্য। যে মেয়েকে আমি সবচাইতে বেশি প্রাধান্য দিছি, সবচাইতে বেশি আদর যত্ন করছি এবং সবচাইতে বেশি মূল্যায়ন করছি, সেই মেয়ে দুঃসময় আমার পাশে এসে দাঁড়াইব কি, উল্টা আমাকে বৃদ্ধাশ্রমে রাখার চিন্তা ভাবনা, মন মানসিকতা তার ভিতরে তৈরি হয়ে গেছে। কিন্তু তার হাজব্যান্ড বারবারই বলছে 50 লক্ষ টাকা আমি ব্যবস্থা করে দিব, বাবার এই দুঃসময়ে পাশে দাঁড়াবো। কিন্তু আমার মেয়ে, আমার অরসজাত সন্তান, সে স্বার্থটারে এখানে বড় করে দেখছে, সে সুযোগ বুঝা ঝোঁক বুঝা কোপ দিছে। মানে এই সময় তো বাবার কাছ থেকে সব কিছু গুটায় নেওয়ার পালা। আর বাবা কোথায় থাকবে? বাবা বৃদ্ধাশ্রমে থাকবে। অথচ সেই মেয়েকে আমি অবহেলা করছি, অবহেলিত করছি, তার স্বামী গরিব বিদায় তাকে ঘৃণা করছি, অপমান অপদস্থ করছি। অথচ সেই মেয়ে আমার বিপদের কথা শুনে 50 লক্ষ টাকা নিয়ে আমার বাড়িতে হাজির হয়ে গেছে এবং তার হাজব্যান্ড এখানে দাঁড়ায় বলতেছে যে 50 লাখ কেন, প্রয়োজনে আমার সম্পত্তি সব বিক্রি করে দেব, আপনি শুধু আমাকে একটাবার জানায়েন, আপনার কোথাও যেতে হবে না, বৃদ্ধাশ্রমে থাকতে হবে না, কারণ আপনি আমার স্ত্রী বাবা, মানে আমার বাবা। অথচ আমার সন্তান, যেই সন্তানের জন্য এত কিছু করছি, সেই সন্তান আমাকে বৃদ্ধাশ্রম নির্ধারণ করে দিছে। আসলে কি জানো, আমি রত্ন চিনতে ভুল করে ফেলছি। আসল রত্ন থিয়া আমি কাঁচ কাটা, ওই যে কাচের টুকরা আছে না, এটারে ডায়মন্ড মনে করে সব সময় ঝুলাইছি, কিন্তু আসলে অরিজিনাল এটা কাচের টুকরা। অরিজিনাল ডায়মন্ড তো তুমি আর তোমার বউ, আমার ওই মেয়ে। আমার এই সমস্ত সয় সম্পত্তি যা কিছু আছে, আমি আজকেই সমস্ত কিছু তোমার নামে উইল করে দেবো। আমার ব্যাংকে টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য যা কিছু আছে সব, তুমি নাও বা না নাও, আমি তোমাদের নামে উইল করে দেবো। প্রয়োজনে তোমরা মসজিদ মাদ্রাসা দান করে দিও, তারপর আমি মনে তৃপ্তি পাবো, শান্তি পাবো। আর আজকে থেকে, এখন থেকে ওই যে কথায় কথায় বলে না, আমার বাবার একটা মেয়ে, সত্যিকার অর্থে একটা মেয়ে, আর সেটা হলো তোমার স্ত্রী। বাস, দ্যাটস এনাফ। আমার আর কোনো কিছু বলার নাই। তুমি ওকে নিয়ে ভিতরে আসা, আমি অনেক খুশি হব। আমার সাথে এক বেলা খাওয়া দাওয়া করবা, যাও। শোনো, একটা কথা বইলা যায়, আমরা না এই যে সমস্ত ড্রেস ইচ্ছা করে পরে আসছি দেখার জন্য। শোনো, এই যে ড্রেসগুলো পরে আসছি না, তোমার আপারে 150 টাকার শাড়ি পরাইছি ইচ্ছা করে। দেখলাম তোমরা টাকাকে মূল্যায়ন করো না, তোমরা মানুষের পোশাক আশাককে মূল্যায়ন করো। এখন আমি দেখতেছি মানুষের পোশাক আশাককে মূল্যায়ন করো। ওই নিচে যায় দেখো কয়টা গাড়ি নিয়ে আসছে। এই শুনেন না, আপনি যত নষ্টের মূল, বুঝতে পারছেন? আপনি যদি এখানে না আসতেন না, আমার বাবাই 50 লক্ষ টাকার বিনিময়ে জায়গা সম্পত্তি সবকিছু আমার দিয়ে দিত। শুধুমাত্র এই নষ্টের মূল হচ্ছে আপনি। বাস নিয়ে আসছো তোমার বাবার জন্য, হ্যাঁ? বাস আমি বাইরে থাকতে সেটা হইতে দিব না। তুমি ওরে নিয়ে আসো ভিতরে। ঠিক আছে।